আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টেক ম্যাটার্স পডকাস্টের আজকের এপিসোডে। আজকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমাদের স্টুডিওতে একজন গেস্ট আসছেন এবং উনি আমার অনেক প্রিয় একজন মানুষ। তো ওনার সাথে কথা বলবো আজকে। টাইটেল থাম্বনেল এগুলো দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে আজকের বিষয়টা কি। আজকের পডকাস্টের বিষয় হচ্ছে মোশন গ্রাফিক্স এবং মোশন গ্রাফিক্স শিখে ফ্রিল্যান্সিং করা, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ। এবং আমাদের আজকে যে গেস্ট আছে তার আর্লি লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত যে চ্যালেঞ্জেসগুলো আছে, সে কীভাবে কাজ শিখেছে এবং কাজ শেখার জন্য কী কী পদ্ধতি ফলো করতে হয়, এইসব ব্যাপার নিয়ে কথা বলবো। এবং তার অবশ্যই তার যে ইনকামের পদ্ধতিগুলো আছে, সে কীভাবে ইনকাম করেছে অ্যান্ড তার কাজ শেখার যেই পদ্ধতিটা সেগুলো সম্পর্কে জানবো। সো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের আজকের পডকাস্টের গেস্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন মোহাম্মদ ইউনুস ভাই। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজকে অনেক হ্যাপি আপনাকে আমাদের এই পডকাস্টে পেয়ে। আশা করি আমাদের এই পডকাস্টের আলোচনাটা খুব ইন্টারেস্টিং হবে এবং যারা দর্শক আছেন তারা আমাদের আজকের আলোচনা থেকে উপকৃত হবে। তো আমি শুরুতেই আপনার সম্পর্কে জানতে চাই। আমাদের পরিচয়টা কিন্তু অনেক আগে থেকে, তাই না? কত সাল থেকে আমাদের পরিচয়? এই তো 2010-12 দিকে সম্ভব। 10-12 সাল থেকে। এবং আমাদের দেখা হয়েছে কিন্তু অনেক পরে। এতদিন পর্যন্ত ফোনেই কথা হতো এবং পরবর্তীতে গিয়ে আমরা দেখা করি এবং আমাদের মধ্যে কিন্তু মানসিকতার একটা মিল আছে খুব সুন্দর। আমরা অনেক সময়ই কথা বলি অ্যান্ড খুব ভালো লাগে আপনার সাথে কথা বলতে। আমাদের মধ্যে একটা সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো আমি আপনাকে প্রথমেই যেটা দিয়ে শুরু করতে চাই প্রশ্নটা, সেটা হচ্ছে আপনি আসলে নিজের পরিচয়টা কিভাবে দিতে চান? আপনি কি করেন? আমি তো মোশন গ্রাফিক্স ডিজাইনার, 2D 3D মোশন গ্রাফিক্স ডিজাইনার। ওকে, সো এই লাইনে কাজ তো নিশ্চয়ই আপনি আজকে কালকে থেকে করেন না, বহু বছর আগে থেকে করেন যেরকমটা আমি শুনেছি। তো আমি একটু আপনার আর্লি লাইফের স্টোরিটা আগে শুনতে চাই। লাইক আপনার শুরুটা কিভাবে ছিল? মানে এই যদি আমরা মাল্টিমিডিয়া সেক্টরের বাইরে চিন্তা করি, লাইক ওভারঅল ব্রড একটা বিষয়, যে আইটি সেক্টরে আপনি আসলে কিভাবে আসলেন, এই কম্পিউটার দিয়ে যে কাজ করতে হবে, এই চিন্তাটা আপনার মাথায় আসলো কিভাবে? প্রথমত আসলে কম্পিউটার সেকশনে আসার কোনো প্ল্যানিং, এই সেক্টরে কোনো ভিশন, এগুলো কিছুই ছিল না। আমার এক ভাইয়ের এখানে কম্পিউটার দেখি সর্বপ্রথম। দেখার পরে কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 98 একটা লেখা দেখি। দেখার পরে অনেক ক্লিয়ার একটা স্ক্রিনের মধ্যে এই লেখাটা দেখার পরে আমি টিভির সাথে এটা কম্পেয়ার করি, যাতে টিভি থেকে অনেক ক্লিয়ার দেখায়। তো যখন এটা কাজ শুরু করার পরে আমার কাছে খুব বেশি ভালো লাগে যে আরে এটা দিয়ে এত কাজ করছে, টাইপিং করছে, লেখা উঠে যাচ্ছে, আবার মাউস ধরে এরকমভাবে স্ক্রোলিং করছে। তখন তো আর বুঝতাম না স্ক্রোলিং কী জিনিস। তো এই ভাইয়ের এখানে দেখার পরে এটার প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে যাই। সবসময় বসে থাকি, কাজ দেখি, কোথাও যাই না, কি করে কিছুই বুঝি না, কিন্তু তারপরে দেখতে থাকি। পরে এখান থেকে প্রাথমিক স্টেপ শুরু হয়। পরে এটার প্রতি এত আগ্রহী হই, বাসায় বললাম যে আমাকে কম্পিউটার কিনে দিতে হবে। তো পরিবারের সবার সাথে সবাইকে যখন বললো যে কম্পিউটার কিনে দেওয়ার কথা বলছে, সে কি করা যায়, সবাই বলছে যে না না না, কম্পিউটার কিনে দেওয়ার দরকার নেই। তো আমি বলছি আমাকে কম্পিউটার কিনে দিলে আমি শিখতে পারবো। তো সবাই বলে যে কম্পিউটার কিনে দিলে যদি শেখা যেত তো সবাই তো এভাবে শিখতো, ঘরে বসে কি এভাবে শেখা যায় কিনা। পরে আমি বললাম যে না না, আমি পারবো ইনশাআল্লাহ। এটা কত সালের কথা? এটা হচ্ছে 2000 সাল। 2000 সাল, ওকে। 99 সালে প্রথম দেখছি, পরে 2000 সালে দিয়ে কম্পিউটারের কথা বলছি। পরে আমার আম্মু সবার কথা না শুনে কিনে দিল। পরে আলহামদুলিল্লাহ কম্পিউটার যখন পেলাম তখন শুরু করলাম প্র্যাকটিস। এটা কি 2000 সালেই পেয়েছেন কম্পিউটার নাকি কত সালে? 2000 সালে। 2000 সালে, রাইট। তো আপনি এমন একটা সময়ের কথা বলছেন যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি এবং আমি প্রথম কম্পিউটার মনে হয় সামনাসামনি দেখেছিলাম 2004 সালের দিকে। আর 2000 সালে আপনি কম্পিউটার ওন করেন। তো অনেক আগে থেকে শুরু করেছেন। সো এইখানে আরেকটা জিনিস, যারা আপনাকে প্রথমবার দেখতেছে, দ্যাটস বিকজ আপনি মনে হয় ক্যামেরার সামনে খুব একটা আসেন না। না, এই প্রথম আসলাম আর কি এখানে। যাক আলহামদুলিল্লাহ, যে আমাদের এই পডকাস্টের একটা সৌভাগ্য যে আপনাকে ফার্স্ট আমরা ক্যামেরার সামনে নিয়ে আসতে পেরেছি, খুব ভালো লাগছে আমাদের। সো আপনি একটা জিনিস আমি আগেই বলি, যারা আপনাকে প্রথম দেখছে, আপনার লেবাস দেখে হয়তো বা অনেকেই চিন্তা করতে পারে যে উনি এই কম্পিউটার লাইনে কাজ করে, মাল্টিমিডিয়া নিয়ে কাজ করে, সেটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে। আমরা আমাদের পুরো পডকাস্টে এই বিষয়টা ক্লারিফাই করার চেষ্টা করব যে আসলে এই কাজটা একজন দিনই মানুষও যে করতে পারে, কিভাবে করতে পারে, সেই বিষয়টা নিয়ে আমরা পডকাস্টে আলোচনা করব। পাশাপাশি আজকের পডকাস্টের আরেকটা পারপাস আছে, সেটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট। সেই অ্যানাউন্সমেন্টটার জন্য আশা করি অনেকেই হয়তোবা জানতো, কারণ আমি বেশ কয়েকজনকে বলছি অলরেডি, আমাদের অনেক স্পেশালি আমাদের যে এক্সিস্টিং স্টুডেন্টগুলো আছে টেকালয়ে, তাদেরকে। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আপনি আমাদের টেকালয়ে একটা কোর্স নিয়ে আসছেন মোশন গ্রাফিক্সের উপরে, যেটা একটা লাইভ কোর্স।
সো এর আগেও আপনি কোর্স করিয়েছেন আমি যতদূর জানি, বাট সেগুলো সব রেকর্ডেড ছিল এবং আপনি এই ফার্স্ট মনে হয় লাইভ কোর্স করাচ্ছেন। অ্যান্ড এটা আপনাকে আমি সাধুবাদ জানাতে চাই যে লাইভ কোর্সে আপনি যতটা মানুষকে শেখাতে পারবেন রেকর্ডেডের মাধ্যমে অতটা পসিবল হয় না, বা স্টুডেন্টরাও অত ভালোভাবে বুঝতে পারে না যতটা লাইভে কোয়েশ্চেন করে করতে পারে। সো টেকালয়.com-এ মোশন গ্রাফিক্সের উপর একটা কোর্স আপনার আসছে যেটার নাম হচ্ছে মোশন গ্রাফিক্স মাস্টার ক্লাস। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের প্রপোজালে আপনি এগ্রি করেছেন আমাদের এই কোর্সটা করানোর জন্য। আশা করি এইটা খুব সুন্দর একটা কোর্স হবে এবং একটা মাইলস্টোন আমরা ক্রিয়েট করতে পারবো বাংলাদেশে ইনশাল্লাহ। সো সেই কোর্সের ডিটেল সম্পর্কে আমরা পরবর্তীতে কথা বলবো। আমি এখন একটু বলতে চাই, যে প্রশ্নে যেতে চাই সেটা হচ্ছে কম্পিউটার নিয়ে তো আপনি যাত্রা শুরু করলেন 2000 সালে, আপনি প্রথম কম্পিউটার কিনলেন। বেশ এক্সপেন্সিভ ছিল ডেফিনেটলি সেই সময় কম্পিউটার, কারণ মানুষ তখন চিন্তাও করতো, অনেকে না আমি জানতো না যে কম্পিউটার জিনিসটা কী। তো কম্পিউটার শেখার পরে আপনার কিভাবে মনে হলো যে আমি মাল্টিমিডিয়া লাইনে আসব? মানে এই যে মোশন গ্রাফিক্সের কাজ এখন করছেন, এই কাজগুলোতে আসার শুরুর যে স্টেপটা সেটা কী ছিল, কিভাবে ঢুকলেন এই লাইনে? এই লাইনে শেখার যে প্র্যাকটিসের যে কাজটা শুরু হয় প্রথমত তো কম্পিউটার পাওয়ার পরে কিছু ডিস্ক নিয়ে শুধু সফটওয়্যার ইনস্টল করা দেখতাম, কিভাবে কাজ করে সব সফটওয়্যার প্র্যাকটিস করতাম, বুঝতাম না কিছুই। তখন তো ইন্টারনেট ছিল না, তাই না? ইন্টারনেট ছিল না, ডিস্ক পাওয়া যেত, ডিস্ক এনে এনে খালি সফটওয়্যার সেট আপ দিতাম, অনেক ডিস্ক একদম পুরা জমা হয়ে যেত। তো সফটওয়্যার প্র্যাকটিস করতে করতে এরকমভাবে 2000 সালের পরে যখন 2002-03-এর দিকে যখন আমি এরকমভাবে প্র্যাকটিস করতে করতে মাল্টিমিডিয়া তারপরে ভিডিও এডিটিং এগুলোর প্রতি আগ্রহী ছিলাম অনেক। এটা কিভাবে হলো, আমি ছোটবেলা থেকে দেখতাম যে অ্যাডের মধ্যে যে এরকমভাবে পেস্ট টুথব্রাশের মধ্যে লেগে যাচ্ছে, অটোমেটিক কেউ ধরছে না, আবার দাঁতের মধ্যে পোকা নাড়াচাড়া করছে, এগুলো দেখে অনুপ্রাণিত হতাম যে এগুলো কিভাবে করে। পরে যখন কম্পিউটার পেলাম, অনেক ঘাটাঘাটির পরে দেখলাম যে আর এগুলো তো কম্পিউটারের মাধ্যমে করে, এগুলো মাল্টিমিডিয়ার কাজ, এগুলো গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ, মোশন গ্রাফিক্সের কাজ। তখন এটা জানতাম না, পরবর্তীতে বুঝতে পারলাম। পরে আমি এক জায়গা থেকে একটা কাজ পেলাম, আমি বললাম যে আমাকে কিছু কাজ দেন। তো বলে যে ঠিক আছে, তুমি আমার একটা ডিজিটাল বুক তৈরি করো, আমার একটা বই আছে, এটা ডিজিটাল ভার্সন তৈরি করো। আচ্ছা। তো তখন আমি ম্যাগাজিন কিনতাম বাইরে থেকে, ম্যাগাজিনের মধ্যে দেখতাম যে কি সুন্দর এরকমভাবে ডিজাইন আসতো, গ্রাফিক্স আসতো, বাটন থাকতো, একটাতে ক্লিক করলে আরেক জায়গায় চলে যেত বিভিন্ন ডিজাইনের। আচ্ছা। তো এটা দেখে চিন্তা করতাম এটা কিভাবে করে। তো এটা ঘাটাঘাটি করে জানতে পারলাম এটা ফ্ল্যাশ দিয়ে করে। তো ফ্ল্যাশ প্র্যাকটিস করা শুরু করলাম, ভিডিও এডিটিং প্র্যাকটিস করলাম। তো ফ্ল্যাশ শেখার পরে যখন আমাকে ডিজিটাল বুক বলো যে এটার একটা ডিজিটাল ভার্সন তৈরি করো, তো আমি যখন শুরু করার পরে দেখলাম যে আর এটা তো আমি পারি না, এটা তো অনেক কঠিন। তারপরে কঠিনকে জয় করার জন্য চেষ্টা করতে থাকলাম। তো প্রায় 2.5 মাস সময় লাগলো আমার, 18 ঘন্টা সময় ব্যয় করে 2.5 মাস পরে আমি একটা ডিজিটাল বুক তৈরি করি। মানে প্রতিদিন 18 ঘন্টা করে। ও মাই গড, প্রতিদিন 18 ঘন্টা কাজ, ভাবা যায়? এই কিউ ধরে আমি একটা জিনিস বলতে চাই যে এখনকার সময়ে যারা শিখে কোনো একটা কাজ, আমি আমার স্টুডেন্টদের কথাই যদি বলি, বেশিরভাগ স্টুডেন্টই 2 ঘন্টা দিনে সময়ও দিতে পারে না, আর সেই জায়গায় আপনি দিনে 18 ঘন্টা সময় দিতেন। এটা দিয়ে বোঝা যায় যে আপনি কতটা ডেডিকেটেড ছিলেন এই কাজে। সো যারা আমাদের দর্শক আছে, আমি তাদের প্রতি রিকোয়েস্ট করতে চাই যে শেখার মুহূর্তে যখন সে শিখবে তখন তার বেস্ট এফোর্টটা দিতে হবে, তাই না? শেখার পরেও অবশ্যই দিতে হবে, বাট শেখার জন্য যেহেতু শুরুর সময়টা একটু চ্যালেঞ্জিং হয়, সো অবশ্যই শেখার সময় এই সময়টা বেশি দিতে হবে। আপনি 18 ঘন্টা দিয়েছেন, এখন যদি কেউ 5-6 ঘন্টাও দিনে না দিতে পারে, তাহলে আপনার লেভেলে আসতে যে তার আরও অনেক বেশি সময় লাগবে সেটা বলাই বাহুল্য। তো আপনি শুরু করেছেন ফ্ল্যাশ দিয়ে, এর পরের স্টেজ কি ছিল? মানে ফ্ল্যাশ কতদিন ফ্ল্যাশে কাজ করেছেন, এরপরে অন্য কোনো ফিল্ডে কবে ঢুকেছেন বা কিভাবে ঢোকাটা হলো? পরবর্তীতে ভিডিও এডিটিং আর ফ্ল্যাশ শুরু করার পরে এরপরে চিন্তা করলাম যে আরো ভালো করে কিভাবে শেখা যায়। তো পরে ওই যে 3D অ্যানিমেশনের যে কাজটা দেখতাম যে পেস্ট কিভাবে লেগে যায়, তখন এই সমস্ত অ্যানিমেশন 3D অ্যানিমেশন, কার্টুন এগুলো দেখার পরে চিন্তা করলাম যে এগুলো তো আসলে 3D সফটওয়্যার দিয়ে করে। তো 3D সফটওয়্যার কোনটা? তো 3D সফটওয়্যার মায়া, ম্যাক্স এগুলো সেট আপ করে প্র্যাকটিস শুরু করলাম। তো 3D স্টুডিও ম্যাক্স প্র্যাকটিস করতে করতে প্রায় 6-7 বছর চলে গেলো, প্রায় 8 বছর। 2000 সাল থেকে 2008-10 পর্যন্ত শুধু 3D স্টুডিও ম্যাক্স, পরবর্তীতে ম্যাক্সের সাথে আফটার এফেক্ট শুরু করি, কিন্তু শুরুটা মূলত ফ্ল্যাশের পরে 3D ম্যাক্সে শুরু করা হয় এবং 3D স্টুডিও ম্যাক্সে প্রচুর কাজ করা হয়। এবং এই কাজের ব্যাপারে এরকমভাবে প্র্যাকটিস করা হয়েছিল, 3D স্টুডিও ম্যাক্সের যত টুল আছে এই টুলগুলি এই পরিমাণ প্র্যাকটিস করা হয়েছিল যে ডেস্কের সামনে না বসে আমার সব কিছু মুখস্থ থাকতো। আমার এক স্টুডেন্ট ছিল, একদিন আমাকে ফোন করলো, আমি রাস্তায় ছিলাম, হাঁটছিলাম, তখন সে আমাকে বললো আমি এটা বুঝতে পারছি না, এটা যদি আমাকে একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো, কিভাবে এটা কি করা যায়। তো আমি বললাম যে আপনি কোথায় আছেন? বললো যে আমি তো কম্পিউটারের সামনে আছি। আমি বললাম যে আপনি ওখানে যান, ওখান থেকে এখানে যান, এখানে দেখুন একটা টুল আছে,
এই টুলের মধ্যে একটা প্যারামিটারস আছে, ওই প্যারামিটারসের মধ্যে একটা অ্যামাউন্ট দেন, অ্যামাউন্ট দেওয়ার পর এখান থেকে চলে আসুন, তারপর আবার ওখানে যান, আবার এখান থেকে যাওয়ার পরে প্রথমে যেটা কোডটা নিয়েছিলেন ওই কোডটা আবার এখানে পেস্ট করুন, এরপর এখান থেকে আবার এখানে যান। এইভাবে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট তাকে সব কিছু বুঝিয়ে দিলাম। তো সে অবাক হয়ে গেল যে এত কিছু আপনি বলেন, আপনি কোথায় আছেন? তখন আমি বললাম আমি তো বাইরে হাঁটছি। তো সে বললো যে আপনি হাঁটছেন আর আমাকে এত ইনস্ট্রাকশন দিচ্ছেন, সব আপনার এত কিছু মনে আছে, এটা কিভাবে সম্ভব? সে অবাক হয়ে গেল। আমি বললাম অবাক হওয়ার কিছু নেই, প্র্যাকটিস করলে আপনিও পারবেন, প্র্যাকটিসের মাধ্যমে এটা সম্ভব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, মানে আপনি প্রত্যেকটা টুল একদম মুখস্থ হয়েছিল যে কোনটা কোথায় আছে, না দেখে বলে দিতে পারছিলেন। দ্যাটস গ্রেট। তো 3D থেকে মোশন গ্রাফিক্সে কিভাবে মুভ করা? অলদো 3D অ্যানিমেশন ইজ আ কাইন্ড অফ মোশন গ্রাফিক্স, বাট মোশন গ্রাফিক্সে বা আফটার এফেক্টসে কখন মুভ করলেন? 3D অ্যানিমেশনটা মূলত এটাও একটা মোশন গ্রাফিক্স, 3D মোশন গ্রাফিক্স, 2D মোশন গ্রাফিক্স। রাইট রাইট। অর্থাৎ মোশন গ্রাফিক্সের সফটওয়্যার দিয়েও 3D রিলেটেড কাজ করা যায়, যেটা দেখলে মনে হবে এটা পরিপূর্ণ 3D সফটওয়্যার দিয়ে করা, কিন্তু এটা মোশন গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে করা। তো যখন এরকম 3D অ্যানিমেশন শেখা শেষ হলো, শেখা তো শেষ হয়নি, এখনও শিখছি আমি, তো মোটামুটি যখন একটা প্রফেশনাল লেভেলের কাজ শিখতে পারলাম, তখন 3D অ্যানিমেশনকে আবার যখন এটাকে কম্পোজিশন রিলেটেড কাজ আসলো, তখন দেখলাম যে তখন তো আমার আফটার এফেক্টস শিখতে হবে। তখন আফটার এফেক্টস নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। তখন দেখলাম আফটার এফেক্টস এবং 3D সফটওয়্যার দিয়ে আরও অনেক চমৎকার অ্যানিমেশন করা যায়। আবার আফটার এফেক্টসটা এত বিশাল, আফটার এফেক্টস দিয়েও 3D অ্যানিমেশনে যেরকম কাজ করা যায় এর থেকে অনেক বিশাল বিশাল সেক্টর রয়েছে আফটার এফেক্ট দিয়ে, মোশন গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে। তখন ইনডোর ক্যামেরার অ্যানিমেশন দেখতাম videocopilot.net, তার কাছে মূলত কাজ শেখা। তো তার কাজ দেখে এত অনুপ্রাণিত হতাম, খালি শুধু সবসময় তার টিউটোরিয়াল দেখতাম। তখন আফটার এফেক্টস দেখার শেখার পরে, প্র্যাকটিস করার পরে আফটার এফেক্টসের মধ্যে ইনভলভ হয়ে গেলাম। তখন আফটার এফেক্টস শিখতে 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 প্র্যাকটিস করতে করতে এখনও শিখছি। তো আফটার এফেক্টস নিয়ে প্রচুর পরিমাণে কাজ করা হয়েছে। এরপরে মূলত আফটার এফেক্টসে কাজ করার পরে মার্কেট প্লেসে তখন যাইনি, 2010-এর পরবর্তীতে মার্কেট প্লেসে যাওয়া হয়েছে। আচ্ছা, তো 2010-এর পরে আপনি মার্কেট প্লেসে গেছেন, এর আগে কি লোকাল মার্কেটে কোনো কাজ করেছেন, বা আপনার প্রথম ইনকামের কথাটা কি মনে আছে, কবে ইনকাম হয়েছিল? প্রথম ইনকাম এটা মূলত বেসিক কিছু কাজ করেছি, ওরকমভাবে দেশের কোনো এরকম কোম্পানি বা প্রতিষ্ঠানে কাজ করা হয় নাই। কারণ প্র্যাকটিস করা অবস্থা প্রচুর কাজের অফার পেয়েছিলাম। সবাই দেখলেই বলতো যে খালি তুই প্র্যাকটিসই করস, কাজ করবি কবে, আমাকে গ্রাম্য ভাষায় বলতো আর কি। তা আমার পরিচিত জন যারা ছিল তারা আমাকে বারবার এরকম প্যারা দিত যে কবে কাজ করবি, খালি প্র্যাকটিস। আমি বলতাম যে আমার আরও শিখতে হবে, শিখা নিয়ে আমার প্রচুর সময় চলে যেত। তো কাজের অফার আসতো, এরকম না আসেনি, কিন্তু আমার কাছে কাজ করতে ভালো লাগতো না, কারণ আমার আরও শিখার একটা আগ্রহ ছিল। সো লোকাল মার্কেটে খুব একটা কাজ আপনি করেননি, 2010-এর পরে থেকে মার্কেট প্লেসে কাজ শুরু করেন। আমি মার্কেট প্লেসের টপিকে যাওয়ার আগে একটা জিনিস বলতে চাই। তখন মনে হয় আপওয়ার্কের নাম ছিল ওডেস্ক, যে ওডেস্কে আমিও কাজ করেছি দীর্ঘদিন। ওডেস্কে যখন আপনি কাজ শুরু করেন, তখন কি আপনি খুব সহজে কাজ পেয়েছিলেন নাকি খুব চ্যালেঞ্জিং ছিল কাজ পাওয়াটা? অনেক চ্যালেঞ্জিং ছিল। প্রথম যখন ওডেস্কে কাজ শুরু করি, তখন আমার প্রথম কাজ পেতে সময় লেগেছিল প্রায় 1.5 বছর। ও মাই গড। 1.5 বছরে আমি প্রতিদিন আমার যতগুলি জব কোটা ছিল সবগুলি অ্যাপ্লাই করতাম, জব খালি অ্যাপ্লাই করে যেতাম। আর অনেক দুঃখ লাগতো যে জবে অ্যাপ্লাই করার পরে আমার সাথে সবাই হায়ার হয়ে যাচ্ছে, আমাকে কেউ কাজ দিচ্ছে না। আর একটা মানে মনোবল বৃদ্ধি করার মতো যে সাপোর্টটা দরকার, সেটা আউটপুট আমি পাচ্ছি না। তারপরেও 1.5 বছর আপনি লেগেছিলেন? 1.5 বছর বারবার অ্যাপ্লাই করতাম, এবং জব অ্যাপ্লাই করার পরে ক্লায়েন্ট যে আমাকে একটা রিপ্লাই দিবে এটার জন্য অপেক্ষা করতাম, কিন্তু ক্লায়েন্ট কোনো রিপ্লাই দিত না, মানে মেসেজও আসতো না। মেসেজ দিত না। আর আমি যে কাজটা পারি, আমি যে কাজটা করতে পারি, কাজটা দেখার পর আমি বুঝতাম যে আমি তো এই কাজটা পারি, কিন্তু ক্লায়েন্টকে আমি এটা বোঝাতে সক্ষম হতাম না, কারণ ক্লায়েন্ট তো বুঝবে যে আসলে সে কাজটা পারে কিনা। তো এটার যে নিয়ম পদ্ধতি এগুলো বুঝতে বুঝতে আমার অনেক সময় লেগে গিয়েছিল। আবার তখন ইন্টারনেট ছিল না, গাইডলাইন ছিল না, যার কারণে অনেক সময় লেগেছে। 1.5 বছর পরে প্রথম কাজ পাই একটা জুতার মডেলিংয়ের, $10 একটা কাজ। এটা পাওয়ার পরে আমার অনেক অনুপ্রাণিত হই। পরবর্তীতে 1 মাস পরে আবার আরেকটা কাজ পাই, পরবর্তীতে আবার আরেকটা কাজ পাই। এইভাবে প্রায় 2-3 মাস পরে এরকমভাবে একটা ক্লায়েন্ট আমাকে কাজ দেয়, মডেলিংয়ের কাজ। এটা হলো আপনার এয়ারক্রাফট, মানে অর্থাৎ বিমান তৈরির কাজ। তো বিমান মডেলিং করার কাজ এটা আমাকে দেয়, ট্রায়ালিং হিসেবে দেয়, মাত্র 4 ঘন্টা না 5 ঘন্টার মধ্যে কাজটা করে দিতে হবে। তো এটা করে দেওয়ার পরে সে আমাকে ফাইনালি কাজ দিবে। তো এই কাজটা করার পর এটার উপর আমার অনেক প্র্যাকটিস করতে হয়, কিভাবে কি করতে হয়, এটার নিয়মকানুন না জানার কারণে। তো ওই সময়টা কম্পেয়ার না করার কারণে, সময়টা কভার না করার কারণে কাজটা আরেকজন পেয়ে যায়। তো আমি পরে খোঁজ নিয়ে জানি যে প্রায় $5,000 কাজ ছিল এটা। তো এই কাজটা আমি না পারার পরেও আমি পরবর্তীতে হতাশ হইনি, আমি চিন্তা করলাম যে না, আমার আরও এটা প্র্যাকটিস করতে হবে, আমি জবে অ্যাপ্লাই করতে থাকি।
পরবর্তী 3D-তেও কাজ করতে থাকি, পরে মোশন গ্রাফিক্সেরও কাজে অ্যাপ্লাই করি। মোশন গ্রাফিক্সের কাজের ইয়েটা প্রথমে শুরু হয়নি, কাজের সেক্টরটা প্রথমে শুরু হয়নি। এটা যখন আমি 3D-তে অ্যাপ্লাই করতাম তখন মোশন গ্রাফিক্স, এক্সপ্লেইনার ভিডিও, মোশন গ্রাফিক্স, লোগো অ্যানিমেশন, এই সমস্ত অ্যানিমেশনের কাজ দেখতাম। দেখার পরে দেখতাম যে এটা তো আমি পারি। আচ্ছা। তো অ্যাপ্লাই করতে 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 আবার হালাল হারামের একটা ব্যাপার ছিল যে আমি তো এই কাজগুলি পারি, কিন্তু এখানে তো নাক চোখ মুখ আছে, এই টাইপের কাজ তো আমি পারি, কিন্তু এটা তো আমি করব না, তো আমি কিভাবে করব? এরকম কাজ করতে 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 করতে, আর এখানে আরেকটা মজার জিনিস যেটা আল্লাহ তাআলা সাহায্য করেছে, সেটা আমার আগে থেকেই অ্যানিমেশনের প্রতি ঝোঁক ছিল। 3D-তে মডেলিং করতাম অ্যানিমেশন তৈরি করার জন্য, কিভাবে পরিপূর্ণ অ্যানিমেশন, মোশন, রিয়েল মোশন কিভাবে করা যায়, এটার প্রতি আমার ঝোঁক ছিল। তো প্রথমে যখন জব দেখতাম তখন জবের লিঙ্কগুলির মধ্যে দেখার পর এগুলো আমি করতে পারতাম, কিন্তু এগুলো হালাল হারামের সমস্যা থাকার কারণে, যেহেতু অ্যানিমেশন সেকশনে আমার অনেক ঝোঁক ছিল, পরবর্তীতে এভাবে দেখতে দেখতে হঠাৎ করে একটা অ্যানিমেশন দেখলাম যেটার মধ্যে পিক্টোগ্রাম স্টাইল ক্যারেক্টার, গোল গোল পিক্টোগ্রাম, ওই যে বিভিন্ন ইয়ের মধ্যে দেখা যে পিক্টোগ্রাম ক্যারেক্টার, মেল ফিমেলের, যেটা হচ্ছে পুরুষ এটা মহিলা, এরকম আইকন থাকে, পিক্টোগ্রাম আইকনিক টাইপ, কিন্তু ফেসের কোনো এলিমেন্ট থাকতো না, নাক চোখ মুখ থাকতো না। তো এটা দেখার পরে আমি চিন্তা করলাম এই অ্যানিমেশন তো আমি পারি, এটা তো করতে পারি। তো পরে এই স্যাম্পলটার দেখে আমি প্র্যাকটিস শুরু করলাম যে এই অ্যানিমেশনটা কিভাবে করে। যদিও এই যেই অ্যানিমেশনের স্যাম্পল হিসেবে নিয়েছিলাম, তারা একটা অ্যানিমেশন, 1 মিনিটের অ্যানিমেশনের জন্য $5,000 নিত, না দুঃখিত, $10,000-12,000, 5,000 10,000, মানে এরকম অনেক বড় বড় বাজেটের কাজ ছিল। তো এই $10,000-12,000 প্রজেক্টের স্যাম্পল আমি প্র্যাকটিস করতে থাকি, কিন্তু কোনো ইনস্ট্রাকশন ছিল না তখন কিভাবে এটা করতে হয়। তখন এটার স্টোরি বোর্ড তৈরি কিভাবে করতে হয়, স্টোরি বোর্ড স্কেচিং করা, স্টোরি বোর্ড তৈরি করে কিভাবে ডিজাইনগুলি করতে, এগুলো প্র্যাকটিস করে করে শিখে প্রায় 2-3 মাস এরকম প্র্যাকটিস করে তারপরে এই টাইপের জবে অ্যাপ্লাই শুরু করি। তখন 3D থেকে মোশন গ্রাফিক্সে সুইচ করা হয়। তখন আস্তে আস্তে এই এক্সপ্লেইনার ভিডিওর কাজ এগুলোতে অ্যাপ্লাই করার পরে আলহামদুলিল্লাহ এগুলো পাওয়া হয়, তারপরে কিনেটিক টাইপোগ্রাফির কাজ আসতে থাকে, এভাবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কাজ চলতে থাকে। মাশাআল্লাহ। সো আপনার সাথে আমার এর আগে কথা হচ্ছিল কোর্স যখন নিয়ে আমরা প্ল্যান করছিলাম কোর্স নিয়ে, তখনই যে আপনি মার্কেট প্লেস থেকে আপনার কাজের যে অ্যাক্টিভ ইয়ারগুলো ছিল 5-6 বছর প্রবাবলি, সেই 5-6 বছরে আপনি প্রায় $1.5 কোটি টাকার মতো ইনকাম করেছেন শুধু মার্কেট প্লেস থেকে। মার্কেট প্লেসের বাইরে যে কাজ হয়েছে সেগুলো বাদে। এইটা আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। তো আপনি যখন মোশন গ্রাফিক্স নিয়ে ডিসকাস করছিলেন তখন কয়েকটা টার্ম ইউজ করেছেন, লোগো অ্যানিমেশন, কিনেটিক টাইপোগ্রাফি, এক্সপ্লেনেটরি ভিডিও। তো এইগুলো কি মোশন গ্রাফিক্সের আলাদা আলাদা ফিল্ড, বা একজন মানুষ যদি মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে চায় তাহলে সে কি এই সবগুলো নিয়েই কাজ করবে, নাকি কাউকে কোনো একটা ফিল্ডে এক্সপার্ট হওয়া উচিত বলে আপনি মনে করেন? চাইলে সে সবগুলোর উপরে এক্সপার্ট হতে পারবে, এগুলো মোশন গ্রাফিক্সের একটা সেক্টর। তো মূলত মোশন গ্রাফিক্স যখন শিখবে সে মোশন গ্রাফিক্সের এই প্রত্যেকটা জিনিসের উপরে সিঙ্গেলভাবে এক্সপার্ট হতে পারবে, আবার সবগুলো জিনিসের উপরে এক্সপার্ট হতে পারবে। এটা মোশন গ্রাফিক্সের সেক্টর হিসেবে। যেমন মোশন গ্রাফিক্সের মধ্যে লোগো অ্যানিমেশন, যেটা লোগো অ্যানিমেশন, এটাও মোশন গ্রাফিক্সের একটা সেক্টর। তো যখন সে অ্যানিমেশন প্র্যাকটিস করবে, তো লোগো অ্যানিমেশন জিনিসটা যখন সে শিখবে, তখন কোনো ক্লায়েন্ট যদি লোগো অ্যানিমেশন দেয় তো সে লোগো অ্যানিমেশন করতে পারবে। আবার যখন সে লোগো অ্যানিমেশন করার পাশাপাশি সে যদি চিন্তা করে প্রোডাক্ট অ্যানিমেশন করবে, যেটা এক্সপ্লেইনার ভিডিও, তো এক্সপ্লেইনার ভিডিওর প্র্যাকটিসটা সে করার মাধ্যমে এটা যখন সে আয়ত্তে আনতে সক্ষম হবে, তখন এটার উপরে সে কাজ করতে পারবে। আবার কেউ যদি চিন্তা করে না শুধু আমি এক্সপ্লেইনার ভিডিওর উপর এক্সপার্ট হব, এটার উপরে কাজ করব, তো এটার উপরে সে কাজ করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। এটার উপরে শুধু এক্সপ্লেইনার ভিডিওর উপরে এজেন্সি চালাচ্ছে এরকম বহু কোম্পানি আছে, এরকম একজন এক্সপ্লেনার ভিডিওর উপরে সে তার টিম নিয়ে কাজ করছে, এরকম অনেক কোম্পানি আছে, সারা ওয়ার্ল্ডের মধ্যে এই সেক্টরের কাজ আছে। তো এক্সপ্লেনার ভিডিও যারা কোম্পানি কাজ করছে তারা কিন্তু মোশন গ্রাফিক্সের ছোট ছোট লোগো অ্যানিমেশন বলেন, ওই সমস্ত কাজ আসলেও তারা করছে, এটা পারার কারণে সে করতে পারছে। মূলত এক্সপ্লেনার ভিডিওর কোম্পানি, কিন্তু আদার্স মোশন গ্রাফিক্স রিলেটেড যে সমস্ত কাজ আছে এটাও সে করতে সক্ষম। রাইট, তার মানে কেউ যদি শিখতে চায় তাহলে তাকে পুরো জিনিসটাই শিখতে হবে, মানে ফাউন্ডেশনটা। আমাদের যে কোর্সটা আছে আশা করি সেই কোর্সটাও এরকমই হবে, যে একজন মানুষকে আফটার ইফেক্টসে সব কিছুই শেখানো হবে। পরবর্তীতে সে যদি কোনো স্পেসিফিক ফিল্ডে এক্সপার্ট হওয়ার জন্য ফার্দার প্রসিড করতে চায় তাহলে সেটা সে করতে পারবে, তাই তো? মানে অনেকটা এমবিবিএসের মতো, একজন ডাক্তার যখন এমবিবিএস করে সব ফিল্ড আগে শেখে তারপরে সে কোনো একটা বিষয়ে স্পেশালিস্ট হয়, বিশেষজ্ঞ হয়। তো আশা করি আমাদের কোর্সে সেই হেল্পটা হবে। আমি কোর্স সম্পর্কে এই মুহূর্তে আরেকটু ডিটেল বলতে চাই স্টুডেন্টদের জন্য। সেটা হচ্ছে, এটা যেহেতু একটা লাইভ কোর্স, জুমের মাধ্যমে ক্লাস নেবেন আপনি সপ্তাহে 2 দিন, এবং প্রতিটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো হবে, কিউএনএ থাকবে, তাই তো?
এবং লাইভ কোর্সের সবচেয়ে বড় সুবিধা কিন্তু এটাই যে স্টুডেন্টরা প্রশ্ন করতে পারে টিচারকে যে আমি এটা বুঝি নাই বা এটা কিভাবে করেছেন আরেকবার একটু দেখান। সো এই যে প্রশ্ন করার অ্যাবিলিটিটা, এইটা যখন ক্রিয়েট হয় তখন কিন্তু মানুষের মধ্যে শেখার যে প্রসেসটা সেটা আরও বেশি ত্বরান্বিত হয় এবং মানুষ আরও দ্রুত শিখতে পারে। সেই সাথে আমাদের কোর্সে সাপোর্টেরও ব্যবস্থা থাকবে, আমিও সাপোর্ট দেবো, আমার একটা সাপোর্ট টিম আছে তারাও দেবে, আর সবচেয়ে বড় সাপোর্ট তো আপনি দিবেন, যেহেতু মোশন গ্রাফিক্সে আপনি একজন এক্সপার্ট, আপনার কোর্সেও আপনি চালাবেন, সো আপনি সাপোর্টেরও ব্যবস্থা করেছেন, এটা স্টুডেন্টদের জন্য খুবই ভালো একটা ব্যাপার। সেই সাথে জব প্লেসমেন্টের ব্যবস্থা থাকবে আমাদের কোর্সে, ফ্রিল্যান্সিং গাইডলাইন থাকবে, কেরিয়ার গাইডলাইন থাকবে, এবং ফাইনালি আমরা একটা সার্টিফিকেটও প্রোভাইড করব। আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাকেও আমি বলিনি, সেটা হচ্ছে আমরা প্ল্যান করছি কোর্স শেষে আমরা প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা করে একটা মিট আপের আয়োজন করব, যেহেতু অনলাইন কোর্স সবাই বাইরে বাইরে থাকবে। সো কোর্সের শেষে আমরা যদি একটা গেট টুগেদার করি তাহলে আমার মনে হয় সবার মধ্যে বন্ডিংটা আরও বেটার হবে। এই সম্পর্কে আপনি কি মনে করেন? জি, হতে পারে ইনশাআল্লাহ, ভালো হবে অবশ্যই ইনশাআল্লাহ, এটা টেকালয় থেকে অ্যারেঞ্জ করা হবে। ওকে, তো আমরা এখন একটু আবার ডিসকাশনে ফেরত আসি। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আপনি হালাল অ্যানিমেশনের জন্য খুব জনপ্রিয় আমাদের দেশে। এই হালাল অ্যানিমেশন বা হালাল মোশন গ্রাফিক্স জিনিসটাকে জনপ্রিয় করার পেছনে আমার মনে হয় আপনার সবচেয়ে বড় হাত, এবং খুব কম মানুষই আছে যারা হালাল পদ্ধতিতে কাজ করার চেষ্টা করে। সো এটা নিয়ে কথা না বললেই নয়। আপনি যেরকমটা বললেন শুরুতেই যে আপনি ক্যারেক্টার অ্যানিমেশন করেন কিন্তু ক্যারেক্টারের কোনো নাক চোখ মুখ থাকে না, এবং আমি আশা করি, আমি যদিও এই বিষয়ে বিশেষজ্ঞ না, আমি বলতে পারবো না যে আপনি কতটা রিসার্চ করে তারপরে এই কাজে এসেছেন। এবং কিছুক্ষণ আগে আপনি একটা জিনিস বলছিলেন যে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন এবং সেখানে একটা টপিক নিয়ে কাজ করবেন, সেটাকে আদৌ হালাল হবে কিনা এটা সম্পর্কে আপনি অন্যান্য এক্সপার্টদের ফতোয়াও আপনি নিয়েছেন। তো আপনি যখন প্রথম কাজ শুরু করেন, এই যে নাক কান চোখ ছাড়া কাজ করতে হবে, এই জিনিসটাকে আপনি শুরু থেকেই জানতেন, নাকি কাজের ক্ষেত্রে ঢোকার পরে আপনার মনে হইলো যে না এটা তো হারাম, আমার এটা করা যাবে না? আপনি কি আগে শুরু থেকেই হালাল পদ্ধতিতে করতেন, নাকি শুরুতে প্রথম দিকে নর্মালি করতেন পরে হালালে এসেছেন? যখন কাজ শুরু করি এটা প্রথমে আগে জেনে নিয়েছি, কারণ যখন মার্কেট প্লেসে কাজ শুরু করি তখন মূলত হালালভাবে কাজ করার জন্য চেষ্টা করেছি। তখন এটা জেনে নিয়েছি কিভাবে করতে হবে। তখন অ্যানিমেশনগুলি দেখিয়েছি যে আমি যদি নাক চোখ মুখ না দিই, যখন ওই যে এক্সপ্লেনার ভিডিও অ্যানিমেশন যখন শুরু করি তখন নাক চোখ মুখ ছাড়া এটা আমাকে বলা হয়েছে যে এইভাবে যদি করেন তাহলে হবে। এইভাবে আমি কাজ করার জন্য চেষ্টা করেছি, কিন্তু এইভাবে তো কোনো ক্লায়েন্ট এভাবে কোনো কাজ চায় না, কারণ প্রত্যেকটা কাজেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে নাক চোখ মুখওয়ালা ক্যারেক্টার। তো আমি এরকমভাবে কাজ করা অবস্থায় প্রথমেই ক্লায়েন্টের সাথে যখন ডিল হতাম, আমার কিছু স্যাম্পল তৈরি করে নিয়েছি, আমি কিছু অ্যানিমেশন তৈরি করে নিয়েছি, অ্যানিমেশনের মধ্যে সব নাক চোখ মুখ ছাড়া ছিল। তো ক্লায়েন্ট যখন আমাকে মেসেজ দিত, আমার অ্যানিমেশন পছন্দ হওয়ার কারণেই কিন্তু মেসেজটা দিত, কারণ মেসেজ দেয় না যার কাজ পছন্দ হয় না। তো আমার সাথে কানেক্টেড হওয়া মানে ক্লায়েন্ট আমার প্রতি এগ্রি, আমাকে কাজ দিতে চায় ফর্মালিটি হিসেবে, অথবা সে আরও কনফার্ম হওয়ার জন্য সে আমার সাথে কথা বলছে। তো কথা বলার পরে যখন কাজ সম্পর্কে ডিটেলস কথা হয় এবং কাজ সে আমাকে দিবে, তার আগে আমি তাকে বলি, সে আমাকে বলে যে এখন তোমাকে আমি হায়ার করে নিচ্ছি, কাজটা করতে থাকো। তখন আমি বলতাম যে হায়ার করার আগে আমার একটা কথা আছে, বলো যে, তখন সে বলতো যে কী কথা? তাই আমি বলতাম যে এই কাজ যেটা করব স্যাম্পল, আমার যে স্যাম্পলগুলি রয়েছে এরকম হবে, অর্থাৎ আমি মেনশন করে দিতাম যে নাক চোখ মুখ থাকবে না, আমার অ্যানিমেশনের মধ্যে নাক চোখ মুখ থাকবে না। তখন সে অবাক হয়ে যেত যে ও, তখন সে অ্যানিমেশন দেখা অবস্থা হয়তো খেয়াল করেনি, অ্যানিমেশন দিয়ে খেয়াল ছিল অথবা বুঝেনি, তখন সে বলে নাক চোখ মুখ ছাড়া। তখন অনেক ক্লায়েন্ট বলতো যে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইটস ওকে, আমার কোনো প্রবলেম নেই। আবার অনেক ক্লায়েন্ট বলতো যে না আমার এটা সমস্যা আছে। তো যে বলতো তার কাজ আমি করতাম না, তার কাজ বাদ দিয়ে দিতাম। অনেক বড় বড় বাজেটের কাজ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এটা করিনি, আল্লাহর মেহেরবানি। কারণ কাজ যেহেতু আল্লাহ তাআলার মাধ্যমে আসছে, আল্লাহ কাজ দিবেন, না দিলে করবো না, সমস্যা নেই, হালাল হারাম তো একটা ব্যাপার। এই মানসিকতাটা কয়জন মানুষের মধ্যেই বা থাকে? সো আমার খুব ভালো লাগছে আপনার এই বিষয়টা শুনে, যে আপনি কাজ এত বড় বড় প্রজেক্টও ছেড়ে দিয়েছেন জাস্ট আপনি আপনার দিনের পথটাকে ঠিক রাখার জন্য এবং হালালভাবে কাজ করার জন্য। এটার জন্য অবশ্যই আপনি একটা অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করেন। আমি বিশ্বাস করি আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আপনি এই বিষয়ে গাইডলাইন দিবেন যে কীভাবে হালাল পদ্ধতিতে ইনকাম করতে হয়, এবং এই অ্যানিমেশনের ফিল্ডে কাজ করতে এসে যেন হারাম কিছু না করে ফেলে সেই বিষয়ে আপনি তাদেরকে অবশ্যই গাইডলাইন দিবেন। এখানে আরেকটা বিষয় আসে, আপনি যখন মার্কেট প্লেসে কাজ শুরু করেন, শুরুর দিকে তো গাইডলাইন একদমই ছিল না, এবং আপনি কি শুধুমাত্র দেশের বাইরের ক্লায়েন্টের কাজই তো করতেন? দেশের ভেতরের তখন তো আসলে বাংলাদেশি কেউ মার্কেট প্লেসে কাজ দিত না, দেশের বাইরেরই কাজ।
তো সেখানে কি শুধু ইংলিশ ভিডিওই থাকতো নাকি অন্য ভাষার অ্যানিমেশন আপনি তৈরি করেছেন? অন্য ভাষারও অ্যানিমেশন থাকতো। সেই ভাষা তো নিশ্চয়ই আপনি বুঝেন না, কোন একটা एग्जांपल যদি দিতেন কোন দেশি ভাষা? প্রথম আমি যে কাজটা করেছি ট্রান্সলেটেড, এটা হচ্ছে চাইনিজ। চাইনিজ ভাষা অনেক কঠিন। অবশ্যই, এটা তো মানে বোঝা সম্ভবই না এবং শিখতে হলেও আপনাকে অনেক বছর সময় দিতে হবে। আপনি শিখেননি চাইনিজ ভাষা, তাহলে আপনি ওই ভিডিওটি কিভাবে করলেন? মানে বুঝলেন কিভাবে যে কখন কোন এলিমেন্ট বসাইতে হবে? এটা প্রথমে আমি যখন ক্লায়েন্টের কাজটা করেছি, প্রথমে ইংরেজি ভার্সন করতাম। ইংরেজি ভার্সন করার পরে ক্লায়েন্ট যখন আমাকে চাইনিজ ভার্সনের যে অডিও ভয়েসটা যেটা দিত, এটা দেওয়ার পরে ক্লায়েন্টকে আমি বুঝিয়ে দিতাম যে এটা এইভাবে দিতে হবে। কিভাবে দিবে, এটার যে ডিউরেশন, টাইম ডিউরেশন আছে, এটার একটা কিউ আছে, পার্ট আছে, নাম্বার আছে, এই কিউ নাম্বার 1 2 3 এভাবে নাম্বার দিয়ে দিতাম। তো এত নাম্বার কিউর মধ্যে এত ডিউরেশনের, এত থেকে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড হবে, তো সব পার্ট করা থাকতো। তো ওই ল্যাঙ্গুয়েজে এভাবে পার্ট করে দিতাম এবং আপনি ট্রান্সলেট করে নিতেন। ট্রান্সলেট বলতে ওটা তো ট্রান্সলেট ভার্সনই থাকতো অডিওটা। তো অডিও ট্র্যাকের মধ্যে বসিয়ে তারপর এটা মিলে করতাম। এটা অনেক সময় গিয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে শেখার পরে এটা সহজ হয়ে গেছে। আশা করি আপনি আমাদের স্টুডেন্টদেরকেও এই বিষয়টা শিখাবেন, যেহেতু এইটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যে যারা ইংলিশ না বোঝে, চাইনিজ তো বাদ দিলাম, ইংলিশও অনেকে আছে বোঝে না, তো তারা যদি এই ওয়ার্ড বাই ওয়ার্ড জিনিসগুলো রিপ্রেজেন্ট করতে চায় তাহলে সেই প্রসেসটা কি, যেটা আপনি ফলো করেছেন, এটা আশা করি আমাদের কোর্সে আপনি রাখবেন এবং আমি দেখেছি এটা আছে আমাদের কোর্সে। আর আমাদের যেহেতু রিয়েল লাইফ প্রজেক্ট আপনি দেখাবেন কোর্সে, সো অবশ্যই সেখানে আপনি একটা প্রজেক্ট তৈরি করার জন্য আপনার যে প্রসেসটা আছে সেটা দেখাবেন। এখানে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ভয়েস ওভার। ক্লায়েন্ট কি সবসময় আপনাকে ভয়েস ওভার প্রোভাইড করতো নাকি শুধু স্ক্রিপ্ট দিয়ে দিত, ভয়েস ওভার আপনি ম্যানেজ করতেন? অনেক সময় আমি ম্যানেজ করতাম, বেশিরভাগ ক্লায়েন্ট দিয়ে দিত। আচ্ছা, আর বাকি যদি ক্লায়েন্ট না দিত তাহলে এখান থেকে আমি অন্য জায়গা থেকে নিয়ে নিতাম। ভয়েস ওভার আরও আছে, মার্কেট প্লেস থেকে আমি হায়ার করে ভয়েস ওভার দিয়ে দিতাম। আচ্ছা, তখন সেই বাজেটটাও আপনি আপনার প্রজেক্টে ইনক্লুড করে দিতেন? আচ্ছা, যেমন দেখা যায় যে মার্কেট প্লেসে আমি এরকমভাবে প্রায় $2000 $3000 $4000 পর্যন্ত এরকম মানুষকে দিয়ে কাজ করিয়েছি। ও মাই গড, আপনি দিয়েছেন তাদেরকে? দ্যাটস গ্রেট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখনকার সময় আমরা দেখি যে অনেকে মার্কেট প্লেসে কাজ করতে করতে ক্লায়েন্টের সাথে রেগুলার হয়ে যায়, তারপরে মার্কেট প্লেসের বাইরেও কাজ শুরু করে। আপনার কি এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে, মার্কেট প্লেসের বাইরে কাজ করেছেন কোনো ক্লায়েন্টের সাথে? হ্যাঁ, একটা ক্লায়েন্ট ছিল, ইউকের ক্লায়েন্ট, সে আমাকে একটা কাজ দিয়েছিল। তো সে বাজেট নিয়ে অনেক কথা হচ্ছিল তার সাথে। তো বাজেট আমি বাড়িয়ে চাচ্ছিলাম, সে বলছে না আমি তোমাকে বাজেট কম দিব, কিন্তু তুমি কাজটা করো, এরপরে অনেক বেশি কাজ দিব। তাই আমি বলি এটা তো সবাই বলে, না আমি এত কমে করবো না। তো সে আমাকে অনেক বুঝিয়ে বললো যে আমার অনেক কাজ আছে, তুমি এটা করো। তো পরে আমি যে বাজেট বলছি এটা থেকে অল্প কিছু কমিয়ে পরে আমি রাজি হয়েছিলাম এই কাজটা দেওয়ার পরে। তো সে আমাকে অনেক বড় রিভিউ দিয়েছিল, বললো যে রিভিউ লাগবে তোমাকে আমি লম্বা চিঠি লিখে দিচ্ছি, বিশাল বড় চিঠি লিখে দিয়েছি। পরে কাজ দেওয়ার পরে এবার আমি বললাম যে পরবর্তী কাজ, বললো যে পরবর্তী কাজ তোমাকে আমি এখানে দিব না। আমি তাকে বলা লাগেনি, সে বললো যে কাজ বাহিরে করতে হবে, কারণ এখানে তোমার এখান থেকে কেটে নেয়, আমি তোমাকে সরাসরি কাজ দিব। তাই আমি বললাম সরাসরি কাজ দিলে টাকা কীভাবে পাবো? আমি বললাম যে টাকা কীভাবে পাবো, টাকা পেতে অনেক সমস্যা হতে পারে। বলে না কোনো সমস্যা হবে না, ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিব। তো পরে ওয়েস্টার্ন ইউনিয়ন মানির মাধ্যমে সে টাকা পেমেন্ট করে। এখানে প্রায় সম্ভবত $3200 কাজ, অনেক। তো এই কাজ পরে ব্যাংক থেকে উঠানোর সময় আমার অনেক পেপার সাবমিট করে টাকা উঠাইতে হয়েছে, অনেক সমস্যা হয়েছিল আর কি। আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট বাইরের মানে ব্যাংক কি মানে অবাক হয়েছিল যে এত পেমেন্ট? হ্যাঁ, এত পেমেন্ট কোত্থেকে আসছে তাদেরকে বুঝাতে পারছিলাম না। পরবর্তীতে আমার পুরো স্ন্যাপশট, স্ক্রিনশট এগুলো সব দেওয়ার পরে, পেপার সব দেওয়ার পরে এরপরে ইনভয়েস সহ দেওয়া হয়েছে। ক্লায়েন্ট থেকে ইনভয়েস নিয়ে তারপরে দেখিয়েছি, পরবর্তীতে টাকা পেন্ডিং থেকে এটা আবার অ্যাকাউন্টে লোড হয়েছিল। আচ্ছা, যাক। তো তার মানে আপনি মার্কেট প্লেসের বাইরেও অনেক কাজ করেছেন। আমরা যেটা অর্ধ কোটি টাকার কথা বললাম সেটা একদম মার্কেট প্লেসের ছিল, যেটা আপনার ড্যাশবোর্ড থেকে হিসেবে বলে, এর বাইরেও আপনি অনেক কাজ করেছেন। যাই হোক, আমরা এখন একটু আফটার ইফেক্টস নিয়ে কথা বলতে চাই। যেহেতু মোশন গ্রাফিক্স করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আফটার ইফেক্টস। আফটার ইফেক্টস সফটওয়্যারটা আসলে আপনার মতে এটা শেখা কি অনেক বেশি কঠিন নাকি সহজ? অনেকেই আছে এটা ইন্টারফেস দেখলে ভয় পায়, আরে ভাই এত কঠিন, এটার মধ্যে কোথায় কি আছে কিছুই বুঝতেছি না, কালারলেস একটা। ইভেন ফানি একটা স্টোরি আছে আমার, আমি যখন প্রথমে আফটার ইফেক্টস ওপেন করি আমার কাছে মনে হচ্ছে এই সফটওয়্যারের কোথাও তো কালারই নেই, লাইক পুরো ইন্টারফেসটা কিন্তু গ্রে কালারের। আমি মনে মনে চিন্তা করতাম যে এই সফটওয়্যার দিয়ে তো কালারফুল কাজ কীভাবে বের করে। তো এইরকম একটা ভয় বা এরকম সিলি কিছু ভীতি আমাদের মধ্যে কাজ করে, এই ভয়টা ভাঙানোর জন্য আপনার কি মেসেজ থাকবে আমাদের অডিয়েন্সের জন্য? আফটার ইফেক্টস এটা এমন একটা ইন্টারফেস, এটা যে কেউ দেখলে ভয় পাবে, কিন্তু আসলে বিষয়টা হলো ভয় জিনিসটাকে দূর করার জন্য প্র্যাকটিস লাগে। আর এখানে যতগুলি
ইন্টারফেসের মধ্যে যা দেখা যাচ্ছে এগুলো সব তো প্রথমে কাজে লাগে না। প্রথমে একটা বেসিক টুল যেমন পজিশন টুল, পজিশন একটা শেপকে কীভাবে পজিশন চেঞ্জ করতে হয়, অথবা রোটেশন অর্থাৎ ঘোরাতে কীভাবে হয়। তো এটা একদম বেসিক জিনিস। তো এই ঘোরানো জিনিসটা সব জায়গায় আছে। এটা অ্যাডভান্সড কাজ করতে গেলেও ঘুরাইতে হয়, আবার বেসিক কাজ করতে গেলেও ঘুরাইতে হয়। তো প্রথমে অ্যাডভান্স কাজে না যে সে শুধু ঘুরাবে, সমস্যা কি? অ্যাডভান্স কাজে যাওয়ার আগে সে শুধু মুভ করবে, সমস্যা কি? তো মুভ করতে করতে যখন এরকম অনেকগুলি মুভ রিলেটেড প্রজেক্ট একত্রিত হয়ে কাজ করবে, তখন এই মুভ করতে করতে এই কাজটা এক্সপার্ট অ্যাডভান্স লেভেলের কাজ হয়ে যাবে। এইভাবে সহজেই মানুষ অ্যাডভান্স লেভেলের কাজের আগে বেসিক যখন প্র্যাকটিস করতে থাকে, তখন কঠিন আর কঠিন থাকে না, কঠিন সহজে পরিণত হয়ে যায়। একটা প্রশ্ন আমি আমার স্টুডেন্টদের থেকে প্রচুর পাই, যদিও এই প্রশ্নটা সলিড কোনো আনসার নাই, সেটা হচ্ছে আফটার ইফেক্ট শিখতে কতদিন সময় লাগবে, মোশন গ্রাফিক্স শিখতে কতদিন সময় লাগবে। এই প্রশ্নটার উত্তর আমি সবাইকে এইভাবে দেই যে শেখার জন্য আসলে হয়তো বা আফটার ইফেক্টসের জন্য 2 মাস যথেষ্ট, কিন্তু আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে আপনার লাইফ টাইম লাগবে। মানে আপনি কখনো বলতে পারবেন না যে আমি প্রো হয়ে গেছি, এক্সপার্ট হয়ে গেছি, আমার আর কিছু শেখার নাই। কারণ আপনি এই যে অর্ধ কোটি টাকার মতো ইনকাম করেছেন, তারপরেও এখনও আপনি শিখছেন। আপনি আমাকে বলেছিলেন যে আমি এখনও আফটার ইফেক্টস শিখি। তো আপনার মতে কি এই উত্তরটা ঠিক আছে, আমি যেটা বলি যে 2 মাসে শিখতে পারবেন কিন্তু লাইফ টাইম লেগে যাবে এক্সপার্ট হতে? বিষয়টা এখানে আসলে শেখা উচিত। যেমন কেউ যদি 6 মাস প্র্যাকটিস করে, প্রথমে একটা গাইডলাইন অনুসারে সে দেখবে, একজন তাকে ইনস্ট্রাকশন দিবে। এখন ইনস্ট্রাকশন দেওয়ার পরে সে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে তার নিজের ভিতর থেকে ক্রিয়েটিভনেস এটা তৈরি করতে হবে। তার এটা তৈরি হবে কিসের মাধ্যমে? প্র্যাকটিসের মাধ্যমে। যেমন একটা স্যাম্পল সে দেখবে যে কাজটা কিভাবে করেছে। এখন এটা কিভাবে করতে হয় এটার কোনো টিউটোরিয়াল বা এটার কোনো রিসোর্স কিন্তু সে কোথাও পাবে না, কিন্তু এই রিসোর্স তার মধ্যে আছে। এই রিসোর্সটা কি? রিসোর্স হচ্ছে তার এক্সপার্টনেস, সে কতটুকু দক্ষ এই লাইনে। তো যখন সে এরকম অনেকগুলি টুলের ব্যবহার সে শিখবে ভালোভাবে, প্র্যাকটিস করতে করতে যখন সে বুঝবে, তখন একটা কাজ দেখলেই সে বুঝবে। কারণ আমরা যে দেখি ডিজাইন, যখন আমরা দেখি কেউ দেখে জাস্ট শুধুমাত্র দেখার জন্য দেখে, কিন্তু এজ এ লাইক ডিজাইনার কিন্তু সে স্বাভাবিকভাবে দৃষ্টিতে দেখে না, সে ডিজাইনারের দৃষ্টিতে দেখে। সে মোশন গ্রাফিক্স দেখলে সে দেখবে যে এখানে কিভাবে কাজটা করেছে, এটার মধ্যে কোনগুলি টুল ব্যবহার করেছে, কালারটা কিভাবে সেটিং করেছে। তো এটা কখন সে বুঝবে? যখন সে প্র্যাকটিস করবে, তখন দেখার দৃষ্টিভঙ্গিটাই তার পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য প্র্যাকটিসের মাধ্যমে মানুষ যখন দক্ষ হয়, তখন দক্ষতার মাধ্যমে সে দেখেই বুঝতে পারে যে এখানে এই টুল ব্যবহার করেছে। এবং সে যদি এটা শিখতে চায় যে এটা আমি করব, তখন সেম একটা স্যাম্পল দেখে সে এই রিলেটেড এই ধরনের একটা অ্যানিমেশন সে নিজে বানিয়ে ফেলতে পারে। ওকে, তার মানে শেখার জন্য যে সময়টার কথা বললাম, এটা কতদিন হইতে পারে, কতদিন লাগতে পারে? এটার কোনো নির্দিষ্ট সময় নেই। এটা যেটা আপনি বলছেন, এটা প্রত্যেকের গ্রহণযোগ্যতার উপরে নির্ভর করবে, কে কত ভালোভাবে শিখতে পারতেছে, হ্যাঁ, তার উপর। রাইট। সো যারা এই ধরনের প্রশ্ন করতেন, আশা করি তারা উত্তরটা পেয়েছেন যে শেখার জন্য আমাদের যে কোর্সটা, এটা হচ্ছে 3 মাসের। তো 3 মাসের কোর্স আমার মনে হয় বেসিক শেখার জন্য এনাফ। এরপরে সে প্র্যাকটিস করে করে দেন হচ্ছে নিজেকে এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবে বা এক্সপার্ট হবে বিভিন্ন ফিল্ডে। তো আমরা ফিল্ড নিয়ে কথা বলছিলাম, যেরকমটা অনেকগুলো ফিল্ডের কথা আপনি বললেন, 3D অ্যানিমেশনের, মোশন গ্রাফিক্সের। মোশন গ্রাফিক্স কিন্তু এখন ভিডিও এডিটিংও ব্যবহার করা হয়, এবং আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তাদের ভিডিওতে মোশন গ্রাফিক্স এলিমেন্ট ব্যবহার করে। আচ্ছা, তো আপনি মোশন গ্রাফিক্সের বেশ কিছু ফিল্ডের কথা বললেন। এখন কিন্তু ভিডিও এডিটিংয়েও মোশন গ্রাফিক্স ইউজ হয়, এবং আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মোশন গ্রাফিক্স এলিমেন্ট ব্যবহার করে। আমার অনেক এডিটিং কোর্সের স্টুডেন্টরাও বলে যে ভাই এই জিনিসগুলো কীভাবে করবো, এগুলো তো প্রিমিয়ারে করা যায় না, আফটার ইফেক্টসে করতে হয়। সো ভিডিও এডিটিংয়ে মোশন গ্রাফিক্সের ব্যবহারটা কতটুকু বলে আপনি মনে করেন? ভিডিও এডিটিংয়ে মোশন গ্রাফিক্স ব্যবহার আছে, যেমন একটা নিচে দিয়ে এরকমভাবে টেক্সট অ্যানিমেশন, তারপরে একটা ইন্ট্রো অ্যানিমেশন, এগুলো তো সব ভিডিও এডিটিংয়ের মধ্যে তৈরি করা। ইভেন আমি একটা কথা বলছি, সেটা রিলেটেড এলিমেন্টসগুলো আসলো স্ক্রিনে, এই জিনিসগুলো। এবং এখনকার সময়ে তো এক্সপ্লেনেটরি ভিডিও প্রচুর ইউটিউবে আপলোড হয়, যেগুলো ক্যারেক্টার এক্সপ্লেনেটরি না হলেও, ধরেন কোনো একটা হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে একটা ভিডিও হলো, ওই ভিডিওতে অনেক মোশন গ্রাফিক্স এলিমেন্টস থাকে। তো যারা ভিডিও এডিট করতে চায় এবং মোশন গ্রাফিক্স এলিমেন্ট ইউজ করতে চায়, তারাও আমাদের কোর্স থেকে, যে মোশন গ্রাফিক্সের কোর্সটা, সেটা থেকে ইনশাআল্লাহ উপকৃত হবে। শেখার কথায় যদি আমি আরেকবার একটু ফেরত আসি, আমাদের যে কোর্সের ব্যাপারটা, এখানে আমরা যেহেতু লাইভ ক্লাস করাবো, একটা আউটলাইন আছে, যে আউটলাইনটা আমাদের ওয়েবসাইটে স্টুডেন্টরা পাবে, techaloy.com-এ। তো এই যে স্টুডেন্টদেরকে শেখানোর অভিজ্ঞতাটা তো আপনার অনেক দিন আগে থেকেই হয়েছে, আপনি দীর্ঘদিন ধরে কোর্স করান। আপনার কি মনে হয় যে সবাই শেখার জন্য লাইক রেডি, মানে কোনো প্রি রিকোয়ারমেন্ট আছে কিনা এটা
আফটার ইফেক্টস শেখার জন্য, যে আগে থেকে এই জিনিসটা জানতে হবে, নাকি সবাই নতুন অবস্থায় শুরু করতে পারবে? আমাদের যে কোর্স ইনশাআল্লাহ এখানে রিকোয়ারমেন্ট যে টপিকসগুলি যেভাবে সাজানো হয়েছে, এই টপিকসগুলির মধ্যে বেসিক একেবারে যারা জানে না তারাও শিখতে পারবে, আর যারা জানে তারাও শিখতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব কিছু দেখানো হয়েছে। আর এখানে যে টুলের যে ব্যবহার, এই টুলের ব্যবহারে যে এর আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আসলে কতদিন সময় লাগে, শিখতে কতদিন সময় লাগা উচিত। এখানে আসলে আমরা একটা নতুন জিনিস যখন বের করতে সময় বেশি লাগে তখন সময়টা বেড়ে যায়, টাইমটা বেড়ে যায়। আর এখানে আমরা অনেক মেহনত করে স্টাডি করে একটা জিনিস বের করেছি, এটা খুব সহজে একটা স্টুডেন্টকে দিয়ে দিচ্ছি। এখন এটার জন্য তো তার অনেক সময় লাগছে না, তো সেই হিসেবে কিন্তু কম সময় লাগা উচিত। কিন্তু এটাকে যদি কেউ গ্রহণ করে ভালোভাবে প্র্যাকটিস করে তখনই সে ভালোভাবে এটা ওভারকাম করতে পারবে, নইলে কিন্তু সম্ভব হবে না। রাইট। ফাইনালি আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে টেমপ্লেটের ব্যবহার। আমরা জানি যারা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করে, একদম প্রফেশনাল ডিজাইনাররাও, মোশন গ্রাফিক্স ডিজাইনাররাও টেমপ্লেট ব্যবহার করে। আমি নিজেও দীর্ঘদিন কাজ করেছি, বিভিন্ন ক্লায়েন্টের কাজ করেছি মোশন গ্রাফিক্সের। স্পেশালি আমি হচ্ছে প্রোডাক্ট প্রমোশন এবং কোম্পানি প্রোমো যে ভিডিওগুলো আছে এগুলো আমি বেশি তৈরি করতাম। এবং আমি অনেক মোশন গ্রাফিক্স ডিজাইনারের মুখে শুনেছি এরকম যে হ্যাঁ তুমি টেমপ্লেট ইউজ করো, তুমি তো কাজ পারো না, টেমপ্লেট ইউজ করা ভালো না, বা টেমপ্লেট ইউজ যারা করে তারা পারে না কাজ। তো আপনার কাছে এই টেমপ্লেটের ব্যবহারটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? লাইক কোন লেভেল পর্যন্ত টেমপ্লেট ব্যবহার করা যায় বা করা উচিত, অথবা টেমপ্লেট ব্যবহার করলে কোনো ক্ষতি আছে কিনা? টেমপ্লেট আসলে কেউ যদি সময় সেভ করতে চায়, টাইম সেভিং যে বিষয়টা, তখন সে টেমপ্লেট ইউজ করতে পারে। কিন্তু টেমপ্লেট ইউজ করা মানেই যে সে এরকমভাবে ভালো কাজ করতে পারবে এরকম না। কারণ টেমপ্লেট ব্যবহার করলেও তার মোশন গ্রাফিক্স রিলেটেড নলেজ তার লাগবে। কারণ টেমপ্লেটটা কিভাবে, কতটুকু, কিভাবে এটাকে এডিট করে কাস্টমাইজ করে কোন জায়গায় ব্যবহার করতে হবে, এটারও একটা নলেজ তার লাগবে। যে কেউ টেমপ্লেট ব্যবহার শিখে এটাকে এডিট করে লাগিয়ে দিলেই একটা চমৎকার অ্যানিমেশন হবে না। আর টেমপ্লেট ব্যবহার যখন ক্লায়েন্টের হাতে সময় কম থাকবে, ক্লায়েন্ট খুব তাড়াতাড়ি কাজ চাইবে, তখন বাজেটও কম থাকবে। আবার ক্লায়েন্ট যদি কাস্টম কাজ করে দিতে বলে, সে যদি কাজ জানে তখন সে কাস্টম কাজ করে দিবে, সময় বেশি লাগবে। এটা তার কাজের রিকোয়ারমেন্ট অনুসারে সে যেখানে যে কাজ প্রয়োজন হয় সেটা সে করতে পারবে। এই জন্য সব কাজই জানা থাকা জরুরি। রাইট। এবং টেমপ্লেটগুলো বানানোই হয়েছে তো পরবর্তীতে ইউজ করার জন্য, টেমপ্লেট তো আর ক্লায়েন্টের জন্য বানানো হয় না। টেমপ্লেট বানানো হয়েছে একজন মোশন গ্রাফিক্স আর্টিস্টের জন্যই, যে তার কাজকে সহজ করার জন্য টেমপ্লেট ব্যবহার করবে। এবং একজন এক্সপার্ট মোশন গ্রাফিক্স আর্টিস্ট কখনোই হুবহু যেটা আছে ওইটা দিয়ে দেবে না, সে নিশ্চয়ই এটাকে কাস্টমাইজ করে নিজের মতো করে নিজের ক্রিয়েটিভিটি সেখানে অ্যাপ্লাই করবে। সো টেমপ্লেট নিয়ে যেহেতু কথা আসলো, আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিছু টেমপ্লেট শেয়ার করব, কিছু না অনেক টেমপ্লেট শেয়ার করব, কারণ আমার কাছে প্রায় 100 জিবির একটা কালেকশন আছে, 100 জিবি প্লাস টেমপ্লেটের। আশা করি আপনার কাছেও বেশ কিছু কালেকশন আছে। সো দুইটাকে কম্বাইন করে 100 জিবি প্লাস একটা টেমপ্লেটের প্যাকেজ আমরা স্টুডেন্টদেরকে দেবো, যেন তারা এক্সপার্ট হওয়ার পরে এই জিনিসগুলো ব্যবহার করতে পারে। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করবো যেন টেমপ্লেটগুলো আপনি কোর্সের শেষে দেন, কারণ শুরুতে দিলে ওরা ভাববে আরে সব কিছু তো পেয়ে গেছে, আর শেখা লাগবে না, অনেকে এরকম ভাবে। আশা করি কোর্সের শেষে আমরা এই টেমপ্লেটসগুলো শেয়ার করব। আরেকটা ছোট্ট জিনিস আমার মাথায় আসলো এই মুহূর্তে, সেটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো করেন মোশন গ্রাফিক্সের ভিডিওগুলো, আফটার ইফেক্টসে স্পেশালি ক্যারেক্টার এক্সপ্লেনেটরি ভিডিও যেগুলো করেন, এই কাজগুলো করার জন্য কি আফটার ইফেক্টস এনাফ, নাকি অন্য কোনো সফটওয়্যারের দরকার পড়ে লাইক ইলাস্ট্রেটর? অবশ্যই ইলাস্ট্রেটর লাগে, ফটোশপ ইলাস্ট্রেটর কম্বিনেশন করেই করতে হয়। কারণ ফটোশপ হচ্ছে রেস্টারাইজ সফটওয়্যার, আর ভেক্টর গ্রাফিক সফটওয়্যার হচ্ছে ইলাস্ট্রেটর। ফটোশপের ইমেজটাকে জুম করলে ফেটে যায়, আর ইলাস্ট্রেটরের ফাইলটা জুম করলে ফাটে না। তো এই জন্য ইলাস্ট্রেটরের ফাইলটা যখন আফটার এফেক্টে নিয়ে ইম্পোর্ট করে যখন কাজ করা হয় মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে বিভিন্ন এলিমেন্ট, তখন এটা অনেক সুন্দরভাবে করা যায়। আবার সেম এলিমেন্ট আফটার এফেক্টসেও শেপের মাধ্যমে করা যায়। তো উভয়টা জানা থাকলে সে যখন যেখানে প্রয়োজন হয় সেটা সে ব্যবহার করতে পারে। আমাদের কোর্সে কি ইলাস্ট্রেটরের উপর ক্লাস থাকবে? ইনশাআল্লাহ আমাদের যে কিনেটিক টাইপোগ্রাফি আছে এখানে ইলাস্ট্রেটরে একদম ডিটেইলস ডিজাইন করে আফটার এফেক্টে ইম্পোর্ট করে কিভাবে করতে হয় পরিপূর্ণ অ্যানিমেশন থাকবে ইনশাআল্লাহ। দ্যাটস গ্রেট। ওকে, সো আমরা একটু আবারও আপনার মার্কেট প্লেসের এক্সপিরিয়েন্সে ফেরত আসতে চাই। মার্কেট প্লেস নিয়ে কাজ করতে গিয়ে আপনার এখন পর্যন্ত কি মনে হয়েছে যে একজন মানুষ কি শুধু মার্কেট প্লেস দিয়েই সারা জীবন সার্ভাইভ করতে পারবে, নাকি কোনো একটা সময় গিয়ে তার মার্কেট প্লেসের বাইরে এসে কোনো প্ল্যান করা উচিত, বা আপনার ভবিষ্যৎ প্ল্যান কি মার্কেট প্লেসের বাইরে কোনো কিছু আছে কিনা? মার্কেট প্লেসের বিষয়টা যখন মার্কেট প্লেসে সে রেগুলার কাজ করতে থাকবে, কাজ করার পাশাপাশি সে যখন এরকম তার একটা টিম বিল্ড আপ করবে, তখন সে ওয়ার্ল্ড ওয়াইড কাজ এখানে বসেই সাবমিট করতে পারবে। কিন্তু পরিপূর্ণভাবে টিম এরকমভাবে তৈরি করার জন্য এরকম ম্যান পাওয়ার লাগবে, ভালো দক্ষ লোক লাগবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এরকম দক্ষ লোকের অনেক অভাব। অনেকেই মনে করে যে আমি কাজ শিখেছি, এখন
কারিগরি টাকা ইনকাম করবো, কিন্তু ভালোভাবে কাজ শেখার জন্য সে সময় দিতে চায় না। তো এরকম হওয়ার কারণে অনেকেই কাজ করতে পারে না। তো এরকমভাবে কেউ যদি চিন্তা করে যে আমি এটাকে ক্যারিয়ার হিসেবে নেব, যে সে মার্কেট প্লেসের ভিতরে কাজ করবে, তো সে কাজ করতে থাকলে সে একা কাজ করতে পারবে না। কারণ আমি যখন কাজ করতাম, আমি দেখা যায় যে মাসে 4-5টা কাজ করতাম, আরও প্রচুর কাজ আমি করতে পারতাম না, আমার টিম ছিল না, আমি এরকমভাবে টিম বিল্ড আপ করতে পারিনি, বা এরকমভাবে টিম বিল্ড আপের জন্য চেষ্টাও করেছি, এরকমভাবে যেই কারণে এই ট্রেনিং সেক্টরে আসা। আচ্ছা, এখানে হয়তো এখানে হয়তো সরাসরি ভিডিওর মাধ্যমে মেসেজ দিচ্ছি। এর আগে যে সমস্ত কোর্স করেছিলাম এটার ভীষণ এটাই ছিল যে আমি এরকমভাবে টিম বিল্ড আপ করে কাজ করব। তো কেউ যদি চায় ক্যারিয়ার করতে, সে নিজেই একটা ব্র্যান্ড তৈরি করে, নিজের ব্র্যান্ড তৈরি করে সে ওয়ার্ল্ড ওয়াইডভাবে কাজ করতে পারবে, এজেন্সির মতো। আর যদি চায় যে না, সে লোকাল মার্কেটে কাজ করবে, লোকাল মার্কেটে প্রচুর কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে, আমাদের দেশে প্রচুর কোম্পানির প্রচুর কাজ তৈরি হচ্ছে, এখান থেকে প্রচুর পরিমাণে কাজ করতে পারবে সে। আপনার কি এরকম এখনো প্ল্যান আছে টিম তৈরি করে কাজ করার? আমার অবশ্যই প্ল্যান আছে, কিন্তু এরকম ভালো এরকম দক্ষ লোক, তাহলে আমাদের স্টুডেন্টরা আশা করি এই সুযোগটা নিতে পারবে যে তারা আপনার সাথে যোগ হয়ে আপনি হয়তো বা তাদেরকে কাজ এনে দিলেন, দেন তারা কাজ করলো, এই ধরনের একটা অপরচুনিটি আছে। আর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে তো আমাদের ক্লাস থাকবেই, সো আশা করি সেই জায়গা থেকে স্টুডেন্টরা আরও অনেক হেল্প পাবে। সো আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আশা করি মোটামুটি সবগুলো বিষয় কভার হয়েছে আমাদের আজকের এই পডকাস্টে। আমি ফাইনালি স্টুডেন্টদের জন্য বা আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য বলতে চাই, আমাদের যে কোর্সটা মোশন গ্রাফিক্স মাস্টার ক্লাস, এটা মোশন গ্রাফিক্সের উপর একটা হোলিস্টিক কোর্স, যেখানে সবগুলো বিষয় একসাথে কভার করা হবে, একদম বেসিক টুলস থেকে শুরু করে এক্সপ্লেনেটরি ভিডিও এবং প্রজেক্টস তৈরি করে দেখানো হবে, এবং মোশন গ্রাফিক্সের যে ফিল্ডগুলো আছে আলাদা আলাদা ফিল্ডের রিয়েল লাইফ প্রজেক্ট করানো হবে, যেন আপনি বুঝতে পারেন যে আসলে কোন ফিল্ডে আপনার পরবর্তীতে যাওয়া উচিত। সো পুরো একটা কমপ্লিট প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন, সাথে সাপোর্ট তো থাকছেই টেকালয়ের পক্ষ থেকে, টেকালয়ের টিমের সাপোর্ট, পাশাপাশি ইনস্ট্রাক্টরের সাপোর্টও থাকছে। সেই সাথে আপনার যত প্রিমিয়াম টেমপ্লেটস এবং রিসোর্সেস দরকার পড়বে সেগুলো আমরা প্রোভাইড করছি। সফটওয়্যার ইনস্টলেশন গাইডলাইন আমরা দেবো, অনেকে আছে সফটওয়্যার ইনস্টল করতে পারে না, এই ভয়ে কোর্স করে না, সেই সাপোর্টও আমাদের কাছ থেকে আপনি পাবেন, এবং দরকারি সব ধরনের সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আপনি মোশন গ্রাফিক্স শিখে ইনকাম করা বা এক্সপার্ট হওয়ার লেভেল পর্যন্ত যাওয়া পর্যন্ত যতগুলো সাপোর্ট দরকার হয় সেই সাপোর্টগুলো আমরা দেবো, এবং আমাদের টেকালয়ের টিম থেকে কিন্তু আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি স্টুডেন্টদেরকে। সো আশা করি আপনারা সেই সাপোর্টটা আমাদের কাছ থেকে অলওয়েজ পাবেন। সো আমি ফাইনালি আপনাকে আরেকটা প্রশ্ন করে শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনি তো মার্কেট প্লেসে কাজ করেন, লোকাল ক্লায়েন্টের কাজ যদি অত বেশি করেন না, বা সুযোগ পেলে হয়তো বা করবেন, এর বাইরে আপনার আর কোনো কাজের ক্ষেত্র এই মুহূর্তে আছে কিনা? আর কি কি করছেন আপনি? এখন আপাতত আমার অনেক দিনের প্ল্যানিং ছিল বাচ্চাদের নিয়ে কিছু কাজ করা, অ্যানিমেশন, কার্টুন রিলেটেড কাজ, হালাল ভাবে। তো এটা নিয়ে রিসেন্ট কাজ শুরু করেছি, বেশি দিন হয়নি, অনেক ব্যস্ততার কারণে অনেক সময় খেলে এটা সামনে যাচ্ছে। বেসিক ভাইয়ের মতো আপনার শুরু করব করে আপনার সাথে অনেক মিল আছে। তো আলহামদুলিল্লাহ এখন অল্প কিছুদিন হয়েছে একটা চ্যানেল, ইউটিউবের মধ্যে ভিডিও কন্টেন্ট দিচ্ছি, এটা হচ্ছে বাংলা ইমান টুন। এটার মধ্যে বাচ্চাদের ইসলামিক রিলেটেড, ইসলামিক লার্নিং সম্পর্কে, ইসলামকে শিখার এরকম কিছু অ্যানিমেশন দিচ্ছি নিয়মিত। এখানে এইটা নিয়ে কাজ করছি, এবং এটা নিয়ে আরও এই রিলেটেড আরও কাজ করার প্ল্যানিং আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার এই কাজগুলো যেন আমাদের অডিয়েন্স দেখতে পারে সেজন্য আমি চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা দেখতে চায়, এবং যারা কোর্সে আমাদের ভর্তি হতে চায় তারাও চাইলে আপনার কাজের স্যাম্পলগুলো দেখতে পারবে। আমরা এমনিতেও আমাদের ওয়েবসাইটে সব ডিটেল দিয়ে দিব, টেকালয়.com, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে। বাই দ্য ওয়ে আমাদের কোর্সের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আছে, এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি যদি আমাদের কোর্স সম্পর্কে কোনো প্রশ্ন করতে চান তাহলে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে করতে পারেন। এবং ইউনুস ভাইয়ের যত কাজ আছে সেই কাজগুলোর কিছু স্যাম্পলও আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখবো, যেন আপনারা দেখতে পারেন যে উনি কী ধরনের কাজ করেন। তো ইউনুস ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি পডকাস্টের। কোর্স তো এখনো শুরু হয় নাই, শুরু হবে, এবং কোর্সটা 3 মাসের হবে। আমরা সব ডিটেল অ্যানাউন্স করে দিয়েছি ওয়েবসাইটে, সেখানে গেলে দর্শকরা দেখতে পারবে। আপনি ফাইনালি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, এরপরে আমরা শেষ করব। জি, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ইনশাল্লাহ অতি শীঘ্র কোর্সটা শুরু হয়, আমরা খুব ভালোভাবে যাতে কাজ শিখতে পারি এবং আমি যাতে শিখাতে পারি, এই জন্য ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমি টেকালয়ের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবেও যতটুকু সম্ভব এই কোর্সে স্টুডেন্টদেরকে, আপনাদেরকে সবাইকে যতভাবে হেল্প করা পসিবল আমরা ইনশাল্লাহ করবো, যেন কোর্সটাকে সাকসেসফুল করতে পারে এবং স্টুডেন্টরা যেন ভালোভাবে শিখে ফাইনালি মার্কেট প্লেসে গিয়ে কাজ শুরু করতে পারে, বা তারা যেই সেক্টরে যেতে চায় সেখানে যেন প্রপারলি কাজ করতে পারে। তো আশা করি অনেক উপকৃত হয়েছে দর্শকরা আজকের এই পডকাস্ট থেকে। মোশন গ্রাফিক্স বা এই রিলেটেড ইনফরমেশনগুলো তারা পেয়েছে। যে ভয়টা ছিল মোশন গ্রাফিক্স নিয়ে, সেটা হয়তো কিছুটা হলেও মানুষের কাটবে আজকে আপনার এই কথা শুনে। সো আজকে আমরা এখানে শেষ করি পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনুস ভাই,
আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে যদি সুযোগ হয় আবারও আপনাকে আমাদের চ্যানেলে নিয়ে আসবো। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরের পডকাস্টে, মানে আমাদের টেক ম্যাটার্স পডকাস্টের নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো গেস্ট নিয়ে, অন্য কোনো বিষয়ের উপর। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।